শিষ্টাচারের বিষয়টি তিনি বেশ প্রতিজ্ঞাবদ্ধভাবে পালন করেছেন। আমি তার একটা বক্তৃতা দেখেছি ফেসবুকে, যেখানে তিনি তার দলের লোকজনকে বকা দিচ্ছেন। তো সেই বকার মধ্যে উনি বলছেন যে তোমরা কি এটা পড়েছো? তো অনেকেই বলছে যে হ্যাঁ পড়েছি। উনি মাথা নেড়ে বলছেন না, পড়ো নাই, পড়লে তো এরকম করতে না। তারপর উনি বলছেন যে রাজপথ ছাড়ি নাই, এটা তো মিথ্যা, তোমরা তো রাজপথ ছেড়ে চলে আসছো। এই যে এটা বলার যে সততা, এটা বলার যে সাহস, এটা কিন্তু একটা নেত্রীকে অন্যদের চেয়ে আলাদা করে। তারপর উনি বলছেন যে আমি কিন্তু কোয়ালিটি চাই, আমার অনেক লোক দরকার নাই, আমার কোয়ালিটি দরকার, গুণ চাই। এটা বলতে পারাটাও কিন্তু আমি মনে করি যে একটি শিক্ষণীয় বিষয়, যে অনেক লোকের প্রয়োজন নাই, ভালো লোকের দরকার আছে। এবং এরকম জায়গাতে আমি লক্ষ্য করেছি যে ওনার মন্ত্রিসভায় কিছু কিছু মন্ত্রীকে উনি রীতিমতো সমর্থন করতেন, বহু মানুষ সমালোচনা করত, কিন্তু উনি তাদেরকে একদম মানে কি বলবো পিলারের মতো তাদেরকে রাখতেন। তার মধ্যে একজন ছিলেন সাইফুর রহমান। তার বিরুদ্ধে অসংখ্য সমালোচনা ছিল। উনি মানুষকে বুঝেন না, উনি অ্যাকাউন্টেন্ট, উনি ভ্যাট চালু করেছেন, উনি মুক্তবাজারের লোক, উনি গরিবের স্বার্থ বোঝেন না। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের ইতিহাসে দুজন খুব ভালো অর্থমন্ত্রীর মধ্যে উনি হয়তো এক নম্বরে থাকবেন। এই জিনিসটা তার মধ্যে ছিল যে তিনি ভালোর পেছনে দাঁড়াতে পছন্দ করতেন। এখন শিষ্টাচারের বিষয়টি তো তিনি এই 5ই আগস্টের পরবর্তী সময় আরো দেখিয়ে গিয়েছেন। কেননা একজন সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি হতো এত অত্যাচার, নির্যাতন কিংবা এত অপমান সহ্য করার পরে? অন্তত একটা দুটা লাইন হলো বলতো হয়তো কেউ, যে আমাকে যে অপমান করা হয়েছে, অথবা আপনারা মনে রাখবেন আমাকে কি ধরনের নির্যাতন সহ্য করতে হয়েছে। উনি একটি শব্দও বলেন নাই। উল্টো আমার মনে আছে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই মুহূর্তে ঐক্য দরকার, এবং প্রতিশোধ, বিদ্বেষ, বিবাদ ভুলে গিয়ে উনি বলেছিলেন যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইউনিটি যে একটা জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জিনিসটি তিনি তার ওই বক্তৃতার মধ্যে বলেছেন। আমাদের মনে রাখতে হবে বক্তৃতাটা একজন নেত্রী দিলেও উনি কিন্তু সেই মুহূর্তে অত্যন্ত অসুস্থ, এবং অনেক ওষুধ তাকে নিতে হতো শেষের দিকে। এবং যে বিষয়টি জাহিদ বলেছে, তার যে লিভার সিরোসিস, এটা কিন্তু আমাদের বাংলাদেশে বহু মানুষের হচ্ছে। এটা নিয়ে যে কটূক্তি করা হয়েছে, উনি এই শব্দটার একটা উত্তর দেন নাই। এমনকি তার যারা চিকিৎসক ডাক্তার, তারাও উত্তর দেন নাই সম্ভবত তাকে সম্মান করে, কেননা ডাক্তার হিসেবে তো তাদের বলার কথা ছিল, কিন্তু তারাও বলেন নাই। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। জি, আরেকটি প্রশ্ন হচ্ছে, আরেকটি তুষার ভাই, যে আসলে গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে বিএনপির যে ভূমিকা, বিশেষ করে বেগম জিয়ার যে চিন্তা, এবং বিএনপি যখন ক্ষমতা ছিল তখন যে ব্যবস্থা বা উদ্যোগগুলো নিয়েছে, সেটিও বিভিন্ন সময়ে বিএনপির যে প্রচারণা, অর্থাৎ কোড আনকোড ক্যানভাস করে, যেটি আওয়ামী লীগের সময় আমরা দেখেছি, সেই ক্যানভাস কিন্তু বিএনপির পক্ষ থেকে করা হয়নি। কিন্তু এই জায়গাগুলোতে কিভাবে দেখেন, এগুলো তো আরো বেশি প্রচার করা উচিত? আমি তো 90 সালে সেই গণঅভ্যুত্থানের সময় ছাত্রনেতা ছিলাম। আমি সেই সময় যেটি লক্ষ্য করেছি, 3 জোটের রূপরেখার প্রতি বিশ্বস্ত থাকার একটা চেষ্টা বেগম খালেদা জিয়ার মধ্যে ছিল, এবং সেই রূপরেখার প্রতি বিশ্বস্ত থাকার প্রয়োজনেই তিনি কিন্তু সংসদীয় পদ্ধতিতে যেতে রাজি হলেন। কেননা বিএনপি কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম চাইতো। আমরা জানতাম যে বিএনপি প্রেসিডেন্ট ইলেকশন করবে, এবং প্রেসিডেন্ট ইলেকশন করলে বেগম খালেদা জিয়া নির্বাচিত হবেন, কারণ উনি অত্যন্ত জনপ্রিয়, উনি আসনে হারেন না। কিন্তু উনি সহজেই যেখানে প্রেসিডেন্ট হতে পারতেন সেটা কিন্তু তিনি হন নাই। তিনি ওই 3 জোটের রূপরেখার প্রতি বিশ্বস্ত থেকেছেন। ওই প্রথম শাসনামলে আমি লক্ষ্য করেছি বাংলাদেশ টেলিভিশনও যথেষ্ট উদার ছিল, রেডিও অনেক উদার ছিল। বিরুদ্ধ মতের লোকজন সেখানে অনুষ্ঠান করতে পারতো, যেতে পারতো, এবং গান গাইতে পারতো। এবং ওই যে ব্ল্যাক লিস্টের যে একটা কালচার শুরু হয়েছিল, এই ব্ল্যাক লিস্ট কালচার কিন্তু ওনার প্রথম শাসনামলে উনি করেন নাই। এটা 96 সালে আওয়ামী লীগ এসে চালু করলো, এবং 2001 সালে এসে বিএনপি সেটা গ্রহণ করলো। আরো একটা বিষয় আপনি যেটা বলেছেন যে গণতন্ত্র উত্তরণের বিষয়টি, একটা বিষয় কিন্তু আমরা ভুলে যাই যে বিএনপি তৈরি হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে, তিনি কিন্তু ক্ষমতায় ছিলেন তখন। কিন্তু বেগম জিয়া যখন বিএনপিতে নেত্রী হিসেবে আসলেন, বিএনপি কিন্তু বিরোধী দলে এবং এরশাদ সাহেবের চূড়ান্ত শত্রু দল। এরশাদ সাহেব এটাকে ভেঙে ফেলার চেষ্টা করছেন, এবং বিএনপির মধ্যে প্রচুর দল উপদল তৈরি করানো হয়েছে।
আমার মনে আছে আমার বাসার কাছে বিউটি সিনেমা হলে একটা সভা হয়েছিল, সেই সভার মধ্যে একটা ভিন্ন বিএনপি তৈরি করার চেষ্টা হলো, এরকম অনেক কিছু হচ্ছিল। সেই সময় তিনি এসেছেন এবং তিনি বিরোধী দল হিসেবে তার ক্ষমতায় না থাকা অবস্থায় তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছেন এবং এই 9-10 বছরের একটা সময়ের ভেতরে তিনি সেই দলটাকে আবার ভোটে জিতে ক্ষমতায় নিয়ে গেছেন। এর একটি বড় কারণ হচ্ছে ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়া তার দলের চাইতে জনপ্রিয় ছিলেন সব সময়। এইটাই জানাজাত প্রমাণিত হয়েছে। তার দলকে ভোট দেয় না লোকজন, কিন্তু তাকে ভোট দেয়। এবং এইটা আমি লক্ষ্য করেছি। আমার প্রচুর পরিচিত লোকজন তারা বিএনপিকে ভোট দিত না, কিন্তু বেগম জিয়াকে ভোট দিত। এটার একটা বড় কারণ হচ্ছে তার এই শিষ্টাচার, তার আচরণ, তার ব্যক্তিত্ব। তার ব্যক্তিত্ব। কারণ লোকে বলতো যে উনি খারাপ কথা বলে না, উনি বেশি কথা বলে না, এবং লোকে বলতো যে উনি অহেতুক কোনো ব্যক্তি আক্রমণ কিংবা কারো প্রতি বিদ্বেষ ভাব উনি পোষণ করেন না। এই কথা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না যে রাজনৈতিক প্রয়োজনে বিভিন্ন সময় সমালোচনার উত্তরে পাল্টা সমালোচনা, রসিকতা বা এই ধরনের অনেক কিছু করতে হয়েছে। হয়তো দু একটা কথা তিনি বলেছেন, কিন্তু আমরা লক্ষ্য করেছি গুরুত্বপূর্ণ সময়ে বা প্রবল ব্যক্তি আক্রমণের মুখে তিনি কিন্তু চুপ করে থেকেছেন এবং বিষয়টিকে ইগনোর করেছেন। এই যে ইগনোর করতে পারার ক্ষমতা, এইটা শিষ্টাচারের একটা বড় অংশ। আপনাকে আপনার শত্রুরা যা খুশি বলতে পারে, কিন্তু আপনি যদি সকল শত্রুর সাথে এনগেজড হতে চেষ্টা করেন, তাহলে আপনার জীবন চলে যাবে ওই শত্রুদের সাথে। আপনি কোনো কাজও করতে পারবেন না, কথাও বলতে পারবেন না। উনি এই বিষয়টা বুঝতে পেরেছিলেন বলে আমি মনে করি, এবং তিনি কখনোই, আমি লক্ষ্য করেছি যে মানে অহেতুক সমালোচনার উত্তর দিতে পছন্দ করতেন না। আমি মনে করি যে আমাদের তরুণরা যারা এখন রাজনীতিতে আসছে, তারা অনেকেই বলছে প্রতিবাদের ভাষা হচ্ছে গালিগালাজ, প্রতিবাদ করতে গেলে আমাদেরকে রুষ্ট হতে হবে, উগ্র হতে হবে, ভালো কথা দিয়ে কিছু অর্জন করা যায় না। ভালো কথা কিংবা ভালো কাজ কিংবা ভালো ব্যবহার দিয়ে কি অর্জন করা যায়, এটা কিন্তু আমরা বেগম খালেদা জিয়ার এই ইন্তেকালের পরে মানুষের যে তার প্রতি আচরণ এবং মানুষের যে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের যে প্রক্রিয়া, এটা দিয়ে বুঝতে পেরেছি। মাহবুব কামাল ভাই খুব সুন্দর একটা কথা বলেছেন যে অবিতর্কিত একটি চেহারা আমরা লক্ষ্য করেছি, যেখানে কেউই তার দোষ ত্রুটির কথা একদম বলছেন না, বরং প্রত্যেকেই তার গুণগুলির কথা তুলে এনে বলছেন। আমি মনে করি যে একজন রাজনীতিবিদের জন্য কোনোদিন ক্ষমতায় না গেলেও এই অর্জনটি ক্ষমতায় যাওয়ার চাইতেও অনেক বড় গুরুত্বপূর্ণ, মহিমান্বিত করে রাখবে অনেক। কারণ ব্যক্তি হিসেবে তিনি, রাজনীতিবিদ হিসেবে তিনি যা অর্জন করেছেন, তিনি নিজেকে অনুসরণীয় একজন রাজনীতিবিদ হিসেবে স্থাপন করতে পেরেছেন। দল না থাকলেও কিন্তু তার এই অস্তিত্ব ইতিহাসে থেকে যাবে।